তো এবার বিষয় হচ্ছে যে ইন্টারভিউ তো আমরা দিলাম, কিভাবে কি হলো, কেমন হলো বলুন, কেমন হলো ইন্টারভিউ? কার মনে হচ্ছে ভালো হয়েছে? এবার আপনারা এই যে এতক্ষণ বলছিলেন যে ক্যামেরা ইত্যাদি ভিডিও, আসলে আপনাদের মতো অনেকেই হয়তো বা আছেন যারা এই প্রথম জায়গাটাই বলতে চান না। এবার প্রবলেমটা কি হয়, ধরুন আমার কাছে যদি আগে থেকে প্রশ্নগুলো থাকে তাহলে তো অবশ্যই জিনিসটা সহজ, কিন্তু ইন্টারভিউর প্রশ্ন কি সত্যি আগে থেকে থাকবে আপনাদের কাছে? না। সেই জন্যই আমরা চাইলেই পারতাম আপনারা যখন এসেছেন প্রশ্নটা দিয়ে দিতে, এগুলো দেখুন, একটা সেট করে নিন, নিয়ে তারপর আসুন। কিন্তু এটা দিলে একেবারেই এফেক্টিভ হতো না। সবসময় বলা হয় কি যে যেটা আপনি ভুল করে শিখবেন সেটা তো সারা জীবনেও ভুলবেন না। আর ভুল করতে যাওয়ার আগে কেউ হয়তো আপনাকে শিখিয়ে দিচ্ছে যে এইটা এইটা এটা করো না বা এটা করিস না, সেটা কখনোই এফেক্টিভ হয় না। হয়তো সে সেই ভুলটা ঠিকই করবে, না করলেও তার মনের মধ্যে একটা আফসোস থাকবে, থাকে কি না? সুতরাং এই যে নিজের ভুলটা নিজে কোথায় কোথায় সমস্যা হচ্ছে জানি আমরা সকলেই। ওই যে বলি ইন্টারভিউ হচ্ছে নিজের সাবজেক্ট, নিজের এরিয়া, নিজের সবকিছু। তাহলে তো আমার সবটাই মোটামুটি জানা, আমার সাবজেক্ট থেকে আমি কেন জানবো না? কিন্তু আমাদের সাবজেক্ট থেকেই আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। এবং আমরা বিএড করেছি, বিএড করলে আমাদের মোটামুটি সবাই আমরা জানি যে কীরকম কি প্রশিক্ষণ বিষয়ক আমাদের শেখানো হয়েছে বা পড়ানো হয়েছে কম বেশি। আর এমন কোনো প্রশ্ন থাকবে না যেটা খুব কঠিন একটা বিষয়, রোবট সায়েন্স এরকম থাকবে না, থাকেও না, কোনো ইন্টারভিউই থাকে না। তো বিষয় তাহলে কি কি সমস্যাগুলো হয়েছে সেটা একটুখানি আমি বলে দিই। যেমন আমি নামগুলো ঠিক মনে করতে পারছি না, তাও আমি বলছি। যেমন আপনাকে দিয়ে প্রথমে শুরু করি যদি। হ্যাঁ, ওকে, আপনাকে যদি শুরু করি, আপনি অনেক দিনের অনভ্যাসটা কিন্তু সম্পূর্ণরূপে বোঝা যাচ্ছে। অবশ্যই পড়ান, আপনি প্রাইমারি স্কুলে পড়াচ্ছেন, একজন টিচার, কিন্তু তার পরে পরেও ধরুন এরকম ব্যাপার যে আমি যদি নিজেকে বলি যে আমি তো প্রত্যেক দিন ক্লাস নিই ছেলে মেয়েদের, ইউজি পিজি ক্লাস নিই আমি, তারপরেও আমি যদি ডেমনস্ট্রেশনে যাই আমার কি প্র্যাকটিস লাগবে? হ্যাঁ লাগবে। কারণ এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কি, 5 মিনিট। এই যে 5 মিনিটটা গুরুত্বপূর্ণ, আমাকে 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে ডেমনস্ট্রেশন। 5 মিনিটও দেওয়া হবে না, 2 মিনিট শোনা হবে। কিন্তু আমি তো ক্লাসে সময় পাই 1 ঘন্টা, আমি 1 ঘন্টায় সবটা পড়ে বোঝাচ্ছি। সুতরাং এই যে ওনাকে বলছিলাম, হ্যাঁ আপনাকে, প্রবলেম কোথায় হয়েছে? 1 নম্বর প্রবলেম হচ্ছে আমাদের কি কি, মানে আপনার ক্ষেত্রে শুধু বলছি, ওনাদের ক্ষেত্রে একটু অন্যরকম সমস্যা আছে। সেটা হচ্ছে যে কথা বলতে যখন মনে হবে যে আমি খুব একটা সাবলীল নয় ইংলিশে কথা বলতে, যদি মনে হয় সহজে মুখ ফুটে বলবেন, সেটা ভুল বলবেন না। ব্যাপারটা বোঝা গেল যে আমার ইংলিশ সাবজেক্ট মানে আমার সাবজেক্টে দখল থাকতে পারে, কিন্তু আপনি বাঙালি, বাংলা ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা সাবলীল, সহজ কথা বলবেন যে স্যার আমার ইংলিশে একটু কনভারসেশনে একটু প্রবলেম হতে পারে, আমি কি বাংলায় বলতে পারি? একদম সোজা কথা জিজ্ঞেস করে নেবেন, ওনারা বলবেন হ্যাঁ অবশ্যই। কিন্তু কোনো শব্দ যদি আপনি ভুল ব্যবহার করেন তখন কিরকম একটা দৃষ্টিভঙ্গি হবে, আপনি যেহেতু একজন একটা স্কুলে পড়াচ্ছেন, সঙ্গে সঙ্গে ওনারা ভাববে হয়তো আপনি কিছু জানেন না, কিন্তু আপনি সবই জানেন, আপনি গ্রামার জানেন, সব জানেন, হয়তো কথা বলতে গিয়ে এমনিতে টেনশনে আছেন, হয়তো কিছু একটা ভুল হয়ে গেল। তাই ওই রিস্কে যাবেন না, প্রথমেই নিজেকে ওখানে ধরা দিয়ে দেবেন যে আমার এটাতে আমি দুর্বল একটু, সুতরাং আমি নিজেকে বাঁচিয়ে নিই। 1 নম্বর এটা। 2 নম্বর কি, এরিয়া ছোট করতে হবে, এরিয়া ছোট করতে হবে, এটা সকলের জন্য বলছি। যেমন আমি দেখছিলাম যে আপনারা নিজেরা নিজেদের ফাঁদেই পা দিচ্ছেন। সব সময় জানবেন এরিয়াটাকে ছোট করে নিতে হয়, মানে কিরকম কিরকম আমাকে কাজ করতে হবে। বেশি কথা বলবো না, একটু মাথায় ভেবে বলবো, উত্তরগুলো পারলে অল্পই দিই, কিন্তু আপনি যদি ওই উত্তরটা জানেন না বলে অন্য কোনো একটা মাথায় যা হোক একটা কিছু আসছে ভেবে বলে দিচ্ছেন, সেখান থেকে আবার প্রশ্ন চলে আসছে যে তাহলে এটা বলুন তো। যেরকম আপনার ক্ষেত্রে বা কাউকে জিজ্ঞেস করা হলো, স্যার যেরকম জিজ্ঞেস করছিলেন যে এডুকেশন যে মিনিস্টারের নাম জিজ্ঞেস করা হয়েছিল, তাই তো স্যার জিজ্ঞেস করেছিলেন তো আপনি? হ্যাঁ, সঙ্গে সঙ্গে এই যে আপনি মনে হয় বলতে পারলেন নামটা, তাও নাম যখন উচ্চারণ করছেন খুব মানে মনে হচ্ছে যে আপনি জানেন অথবা জানেন না, মানে একটু সংশয় আছে, তাই তো? খুব আস্তে আস্তে বলছিলেন, ধর্মেন্দ্র প্রধান বোধহয় এরকম টাইপের। এই জিনিসটা নাকি আপনি বা অন্য কেউ, কে বলছিলেন এটা? আপনিই বললেন মনে হয়। সুতরাং এই যে জায়গাটা, কোনো উত্তরই আমি এরকম ভাবে দেব না।
আমি যদি ভুলও কোনোভাবে, ধরুন আমি জানি না নামটা, আমার মনে পড়ছে একটু একটু যে এটা হতে পারে, যদি হতে পারে আমি হতে পারেটাকে উচ্চারণ করেই বলবো, ঠিক আছে? মানে আমি আমার সম্পূর্ণ যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি। হতেই পারে আমি ভুল, ওনারা যদি বলে দেন যে না উত্তরটা আপনার ভুল হলো, ওকে স্যার তাহলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ঠিক এই রকম ভাবে আপনার জবাবটা হবে, স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না। কারণ কেউ পারে না এই 10টা যদি আমাকে প্রশ্ন করা হয়, আপনি 10টায় 10টা প্রশ্নই যে পারবেন এমন নাও হতে পারে। আপনি 4টে পারলেন, 5টা পারলেন, তারপর হয়তো আপনার মনে হচ্ছে যে এটা আপনার গ্রিপের মধ্যে নেই, ছেড়ে দিন প্রশ্নটাকে, স্যার এখন আমার এটা না মনে পড়ছে না, আপনি যদি কাইন্ডলি অন্য কোনো প্রশ্ন আমাকে করেন, এইভাবে। অথবা যখন মনে হচ্ছে 1টা 2টো প্রশ্ন পারছেন না, হয় এটা, তখন কনফিডেন্সটা একদম তলানিতে চলে আসবে। তখন আমাদের কাজ কি হবে? তখন আমাদের কাজ হবে যে যেই জায়গাটা থেকে আপনাকে বারবার প্রশ্ন করা হচ্ছে এবং তারা বুঝে গেছেন যে এই জায়গা থেকে প্রশ্ন করছে আপনি পারছেন না, মানে ওখান থেকেই প্রশ্ন করবেন। সুতরাং আপনি নিজে মুখে উচ্চারণ করে বলে দেবেন যে স্যার আমার এই জায়গাটা একটু দেখে আসা হয়নি, আপনি যদি আমাকে একটা অন্য এরিয়া থেকে প্রশ্ন করেন। সবসময় মাথায় রাখবেন যারা ওখানে ইন্টারভিউ নেয়, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমরা চাই আপনাদেরকে সাহায্য করতে, মানে সব সময় সাহায্য করার জন্যই আছি, মানে এরকম ব্যাপার নয় যে কখনোই খুব রুড বিহেভ হয়, কোনো কোনো জায়গায় হয়, এটা শোনা যায় অবশ্যই যে ব্যক্তি বিশেষে আলাদা আলাদা হয়, কিন্তু ম্যাক্সিমাম যদি 8 জন থাকেন তাদের মধ্যে 7 জনই খুব কোঅপারেট করার চেষ্টা করে যে পারুক। আপনি পরীক্ষাটা দিয়েছেন তো, সবাই চায় ভালো ইন্টারভিউ দিন, দিয়ে বেরিয়ে যান, মানে চাকরিটা পেয়ে যান, এটাই উদ্দেশ্য হয়। এবার আমাদের কাজ কি হচ্ছে তাহলে? দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সিলেবাস। এক সিলেবাসে আমাদের পরীক্ষা হয়েছে, এখন কিন্তু ধরন, প্যাটার্ন, সিলেবাস সবই পরিবর্তিত হয়েছে। এখন 9, 10, 11, 12-এ কি কি পড়ানো হয় অবগত থাকতে হবে। বুঝতে পারলাম? তাহলে সিলেবাসটা কিন্তু গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাকে সিলেবাস জানতে হবে। এটা সব সময় সকলের, সমস্ত ইন্টারভিউর জন্য এটা দরকার, যে কোনো, আরো পরে যদি অন্য কোনো ইন্টারভিউ দেন। হ্যাঁ, আপনারা তো অলরেডি দিয়ে দিয়েছেন, সেই সিলেবাসে তো আপনাদের পরীক্ষা দেওয়া হয়ে গেছে। এখন আমাদের জানতে হবে যে কি পড়ানো হচ্ছে। হ্যাঁ একদম, যে কি কি আমাদের পড়ানো হয়, এবং এখান থেকেও আপনাদের টেক্সটটা যে এইটা রাখার কারণ কি বলতে পারবেন, এরকম ভাবে জিজ্ঞেস করা হয় যে এই টেক্সটটা থাকছে, কেন রাখা হয়েছে, কেন পরিবর্তন করা হলো, এরকম প্রশ্নও থাকতে পারে। সুতরাং টেক্সটটা আমাদের, টেক্সট বলছি, সিলেবাসটা আমাদের জানতে হবে। সিলেবাসের যেখান থেকেও প্রশ্ন আসবে, মানে এরকম ব্যাপার, ধরুন যেহেতু যার যেটা সাবজেক্ট, মানে ইংলিশের কি কি টেক্সট আছে, বাংলার কি কি টেক্সট আছে, এই রকম ভাবে নিজেরটাকে একদম নিজের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? এটা গেল। এবার আরেকটা কি কি জায়গায় ভুল হয়, এই যে যেটা আমি একদম বারবার বলছি, যে ধরুন কোনো উদাহরণ দেবেন, একটা সিচুয়েশনে আপনি পড়েছেন, যেমন অনেকগুলো প্রশ্ন রাখা হয়েছিল সিচুয়েশন ভিত্তিক, এটার উপর জোর দিন। কেন জোর দেবেন, কিভাবে বলবেন? আপনাদেরকে তো অনেকক্ষণ সময় আমরা দিলাম, এতক্ষণ সময় দেবেন না ওনারা। চেষ্টা করবেন 4টে লাইনকে ট্রিকি করে একটা লাইনের মধ্যে আনার। ধরুন আমি এরকম বলছি যে আমার ছেলেমেয়েরা আমার ক্লাস শুনছে না, তাহলে আমার কি করণীয়? আপনাদেরকে এই প্রশ্নটা রাখা হলো, আপনারা কি করবেন? এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে উত্তরটা। এবার আপনি যখন একটু ভাবছেন আবার একটু বলছেন, তখন অলরেডি অন্য একজন অন্য একটা প্রশ্নে চলে যাবে। এই মুহূর্তে আপনি কি করবেন? যদি মনে হয় নিজের আরো কিছু বলার আছে, ওই স্যারকে বা ম্যাডামকে বলবেন যে স্যার আমি এই উত্তরটা দিয়ে দিই, তারপর আপনার কাছে যাই, খুব পোলাইটলি, আচ্ছা ঠিক আছে হলো। কিন্তু আমাদের ওই যে লাইন একটা, যে আমরা কি করব এরকম সিচুয়েশন এলে, চেষ্টা করবেন যে ওনারা আপনার এত গল্প শুনবেন না, অত সময় নেই ওনাদের, তাই আমাকে একটা লাইনে নিয়ে আসতে হবে। আমি কি করব তাহলে? আমার ছেলেমেয়েরা আমার ক্লাস শুনছে না, প্রথম আমার হবে ফাইন্ডিংস, কেন শুনছে না, কেন কেন কেন, নিজেকে উত্তর করা। এইটা যখনই বলবে, প্রত্যেকটা ওখানে যারা বসে আছে তাদের সবার খুব ভালো লাগবে, ইয়েস, নিজেকে প্রশ্ন, কেন কেন শুনছে না, আমার দুর্বলতা, এই প্রশ্নটা করতে হবে। আর তখনই একটা বড় জায়গা আসবে কি, যে সত্যই তার মানে এনার এই যে ফাইন্ডিংসটা আছে, নিজেকে খুঁজছেন, কেন ওর উত্তর খুঁজছেন, মানে উনি জানেন, ওনাকে আর বেশি কথা আমাকে জানতে হবে না, আমরা বুঝে যাই
মানে ওনারাও যারা থাকবেন তারা বুঝে যাবেন, দেখবেন যেরকম আপনারাও তারা পড়ান, কোন ছেলে মেয়ে কেমন এতদিন ধরে পড়িয়ে পড়িয়ে মোটামুটি অনেকেরই ধারণা আছে কম বেশি, কে কেমন কতটা কি তার দু একটা উত্তরই আমরা বুঝে ফেলি যে কতটা এগোতে পারবে। এবার সেই রকম আপনাকে স্মার্টলি নিজেকে প্রেজেন্ট করতে হবে। ফার্স্ট অফ অল যেমন কনফিডেন্স কিন্তু ভীষণ ভালো থাকতে হবে, নার্ভাস হওয়া যাবে না। এই যে বলছিলেন নার্ভাস আমি সব ভুলে যাচ্ছি, ওনারা কিন্তু এটা একদমই পছন্দ করেন না, কারণ আপনি ওখানে গেছেন, আপনাকে মাথায় নিয়ে নিতে হবে এরা সবাই আমার প্রায় স্টুডেন্টস, আমি এদের কাছে যখন ডেমো দিচ্ছি, সুতরাং স্টুডেন্ট সকলেই, তাদের সামনে আমি বলছি। আপনি প্রথম দিন যদি ক্লাসে গিয়ে এরকম বলেন আমি নার্ভাস ফিল করছি, আমার কিছু মনে নেই, তাহলে স্টুডেন্টসদের কি প্রতিক্রিয়া হবে আপনার প্রতি? সেইখান থেকে ওনারা এই প্রশ্নটাও করবেন আপনাকে যে আপনি যেরকম ভুলে গেছেন বলছেন, একটা এরকম ইন্টারভিউ যদি ফেস না করেন, এত এত ক্লাসের ছেলে মেয়েদের কি করে আপনি সামলাবেন? এখান থেকে আপনাকে মনে হবে যে আপনার হয়তো কনফিডেন্সের অভাব আছে, যে কোনো একটা পরিস্থিতি আপনি সামলাতে পারবেন না। এটা সব সময় দেখা হয় জানবেন, এই যে কলেজ বলুন স্কুল বলুন সব জায়গায় কেন এরকমভাবে ইন্টারভিউয়ে কি কি দেখা হয়। ফার্স্ট তো অবশ্যই যে আপনার মোটামুটি কেমন কতটা কি জ্ঞান আছে, সেটা তো মোটামুটি ধরুন আমরা যখন আপনারা যখন পরীক্ষা দিলেন 55-58 নাম্বার পাচ্ছেন, এখান থেকে প্রমাণিত আপনার ডাক এসেছে, মানে আপনি অবশ্যই ভালো নাম্বার পেয়েছেন ইন্টারভিউয়ে, তাই ডাক এসেছে। এবার সেইটা আপনি নিয়ে গেছেন, মানে আপনি আপনার ওই সিলেবাসটা কমপ্লিট করেছেন, ভালো পরীক্ষা দিয়েছেন, ডাক পেয়েছেন। সুতরাং খুব বেশি যে আপনার জ্ঞানের বিস্তার দেখবে তা নয়। প্রশ্নগুলো কেমন আসছিল, খুব বেশি কি জ্ঞানমূলক প্রশ্ন আসছিল না, সিচুয়েশন ভিত্তিক খুব কিছু কিছু, যেমন যেটা বাংলায় প্রশ্ন একটা রেখেছিলাম, আমি নিজেই রেখেছিলাম, সেটা হচ্ছে যে প্রথম নাটক, এই যে প্রথম শেষ যারা খুব গুরুত্বপূর্ণ, রবীন্দ্রনাথ বা বিদ্যাসাগর এই রকম কিছু, যেমন আবার ইংলিশে বলছিলাম শেক্সপিয়ার থেকে শুরু করে বা টি.এস. এলিয়ট বলছিলাম আমি সম্ভবত। তো এইগুলো আমাদের একটু করে জানতে হয়, এবার এগুলো সবাই আমরা কম বেশি জানি, যার যেটা সাবজেক্টও নয় সেও জানে, এই রকমই প্রশ্ন আসে। আর যেটা পলিসি, এবার কেন পলিসি বলছিলাম, পলিসিটা কেন গুরুত্বপূর্ণ, এনইপি করে বারবার বলা হচ্ছে যে এনইপি কেন গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে এখন শিক্ষা ব্যবস্থায় প্রচুর প্রবলেম হয়েছে। কিরকম প্রবলেম হচ্ছে, ছেলেমেয়েরা পড়াশোনা থেকে বিমুখ হয়ে যাচ্ছে, পড়াশোনা করতে চাইছে না, তাই তো? অনেক ছেলেমেয়েরা আপনারাই নিজেরা দেখবেন, আপনাদেরই ছাত্র সম বা ভাই বোন যারা সকলেই আছে, সারাক্ষণ মোবাইলের প্রতি তারা অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে। এবার মোবাইল প্রশ্ন আসবে আপনাদের, মোবাইল পড়াশোনার জন্য কতটা শুভ কতটা অশুভ, মানে কতটা কার্যকরী কতটা অপকারী প্রশ্ন আসবে। কেন আসবে? কারণ এখন সবাই অ্যাডিক্টেড মোবাইলে, বাবা মায়েরাও অ্যাডিক্টেড মোবাইলে, তাই তো? সুতরাং এটাও প্রশ্ন আসবে, কেমন করে তৈরি করবেন মাথায় সাজিয়ে নিন। কি উত্তর দেবেন? সুবিধা তো অবশ্যই আছে, যদি শুধু সুবিধা জিজ্ঞেস করে আমাদের অসুবিধা হয় না বলতে, আর যদি শুধু অসুবিধা জিজ্ঞেস করে বা অপকারী জিজ্ঞেস করে অসুবিধা হবে না বলতে, দুটোকে একসাথে রেখে দেবে। কি বলবেন? বারবার একটা জিনিস মাথায় চলে আসবে, সুবিধাটা বলতে গেলেই সঙ্গে সঙ্গে আরেকটা কাউন্টার প্রশ্ন আসবে, কেন এটা সুবিধা বলছেন, এটা তো অসুবিধাও হতে পারে। যেমন আমি যদি বলি যে মোবাইল, কারণ ওনাদের কিন্তু এদিকেই নজর থাকে, হ্যাঁ, যে আপনাকে কিভাবে ঘুরিয়ে দেবেন। আপনি যদি খুব ভালো ইন্টারভিউ দেন, ওনারা বারবার চারিদিক থেকে প্রশ্ন বান আসবে, এসে আপনাকে আরও অনেক রকমভাবে জর্জরিত করার চেষ্টা একটা হবে, কারণ ওনারা যখন দেখবেন আপনি খুব ভালো বলছেন আরও চাইবে আপনার থেকে। খুব সিম্পল এটা। এবার কেমন হচ্ছে, ধরুন আপনি বললেন যে মোবাইলে আমরা ইউটিউবে বা আমরা প্রচুর যে সমস্ত এই যে এখন অ্যাপ্লিকেশন গুগল সার্চে বা এই যে অ্যাপ্লিকেশন, মানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই এখন মোবাইলের দ্বারাই হয়, হ্যাঁ, এডুকেশন যে অ্যাপ্লিকেশনগুলো আছে। তো এবার তাহলে তো ছেলে মেয়েদেরকে মোবাইল দিতে হচ্ছে। এছাড়াও প্রত্যেকটা স্কুলেও এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, স্কুল হোক কলেজ হোক, কি হোম টাস্ক দিচ্ছেন তারা ফোনে বলে দিচ্ছেন গার্জিয়ানদের, এটাও হয়। তাহলে মোবাইল তো ভালোই এই দিক থেকে, তখনই যিনি থাকবেন ওখানে প্রশ্ন আসবে। আর এটার ফলে যে আপনার ছেলে মেয়ের এই যে মোবাইলের প্রতি বেশি করে অ্যাডিকশন বাড়ছে, মোবাইলটা সে ইউটিউব দেখতে গিয়ে অন্য কিছু একটা দেখছে কি না, বা দেখছে অবশ্যই, এবং পাশাপাশি তার যে চোখের সমস্যা হচ্ছে সেখানে কি বলবেন? হ্যাঁ, এবার এই রকম প্রশ্ন অনেকটা আসবে, সঙ্গে সঙ্গে কাউন্টার অ্যাটাক কিন্তু হবে আপনাকে। আপনি যেই সুবিধা বলতে যাবেন তো সঙ্গে সঙ্গে যখন অসুবিধাটা ওনারা তুলবেন, আবার অসুবিধা যখন বলবেন তখন সুবিধাটা ওনারা তুলবেন। তাই আমাদের কাজ কি হবে?
বেশি ভাবতে সময় দেবেন না। যারা থাকে এটা পুরো মাইন্ড গেম, মানে সাইকোলজিক্যাল থট। বেশি ভাবতে সময় দেওয়া যাবে না। এই যে আমি যদি ভাবার সময় না পাই, তাহলে আমি আপনাকে আরেকটা কাউন্টার অ্যাটাক বা কাউন্টার কোয়েশ্চেন ছুঁড়তে সময় পাবো না। তাই আপনি কি করবেন, আপনি খুব পারলে আরো খুব সহজে 4-5টা বাক্যর মধ্যে জিনিসটাকে কমপ্লিট করবেন। আপনার এমনই, মানে আপনি যদি এরকম ভাবেন, ধরুন এই তো সুবিধা, তো হ্যাঁ সুবিধা বলতে ইউটিউব এরকম, আপনি এরকম এরকম ভাবতে থাকবেন, ওনারাও ভাবতে থাকবেন, ঠিক আছে আসছি আমরা এবার, এরকম হবে। সুতরাং আপনাকে 4টে বাক্য কমপ্লিট করতে হবে, মাঝখানে ওদের গ্যাপ দিবেন না যে অনেকক্ষণ ধরে ভাবছি, ভেবে ভেবে বলছি। হ্যাঁ, যে উত্তর জানা নেই সেটা 100 বার ভাববেন, কিন্তু এই টাইপের মানে সিচুয়েশন ভিত্তিক জিনিসগুলো। আর এখন যেটা সমস্যা হয়ে আছে, যেমন এফেক্টিভ ক্লাস ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এখন। আমি যেটা একটু আগেই বলছিলাম মনে আপনাকে, যে আমরাও চাই, আমি নিজে ক্লাস নিতে চাই এখন, যে প্রজেক্টর ইউজ কেন করি, কারণ ছেলেমেয়েরা যাতে আমার ক্লাসটা এনগেজ থাকে। শুধু লেকচার মেথড করছি হয় না। ইভেন আমি নিজে যখন কোনো যেরকম হচ্ছে, যখন গণনাট্যের গান পড়াচ্ছি, যে গান পড়াচ্ছি যখন, তখন আমি লাতিন আমেরিকার যে গণনাট্যের গানগুলো আছে, সেই গানগুলো মানে চিলির গানগুলো যেগুলো আছে, সেগুলো আমি ল্যাপটপে প্লে করে পড়াচ্ছি ওদেরকে। ওরা শুনতে শুনতে গাইতে গাইতে পড়ছে। এই জিনিসটা আপনাকে সেটাই বলতে হবে, ছাত্রছাত্রীদের কি কি জিনিস মানে ভালো লাগবে। যদি আমার কাছে ডিজিটাল বোর্ড না থাকে, যেটা আমি প্রশ্ন করছিলাম, যে বোর্ড নেই অবশ্যই বোর্ড নেই, তখন তাহলে কি করতে হবে, নিজে নিয়ে চলে যাবেন ল্যাপটপ, নিজে নিয়ে যান আপনার বক্স থাকলে। একটা ছোটই তো ক্লাস, একটা ল্যাপটপ একটা বক্স আমি রাখতেই পারি, আমি তাদেরকে নিজের প্রেজেন্টেশন দেখিয়ে দেখিয়ে পড়াতেই পারি। সবাইকে ডেকে নিয়ে দেখালাম, দেখো এটা ছবি দেখো, পলাশির যুদ্ধ পড়াচ্ছি হয়তোবা, আমি ছবি দেখিয়ে দেখিয়ে পড়াই না, আমি একটা ডকুমেন্টারি তৈরি করতেই পারি, খুব সিম্পল ব্যাপার, পিপিটি শো করতে পারি অল্প অল্প করে। কারণ সরকারকে সাহায্য করা মানে তো ভবিষ্যৎ প্রজন্মকে সাহায্য করা। এই যে কথাগুলো আপনাকে বলতে হবে, যে হ্যাঁ সরকারি স্কুলগুলোতে এই জিনিসগুলো থাকে না, তাহলে তার জন্য আমি কি করব। আপনি তো আপনাকে তো নিজস্বতা দেখাতে হবে, যে আপনি স্বতন্ত্র কেন, এটা তো দেখান। সবাই হয়তো এরকমই বলবে যে এটা করব সেটা করব, কিন্তু আপনাকে এইরকম ভাবে বলতে হবে এটা, যে আমি নিজে থেকে ইনিশিয়েটিভ নেব এগুলো করার জন্য, আমি ট্রাই করব। ল্যাপটপ কে এনেছে বা আর কি কি দ্বারা ওরা এনগেজ হতে পারে, ওদেরকে আমি, যেমন ইউটিউব, আমি কিছু লিঙ্ক পাঠিয়ে দেবো, কোনো স্টোরির লিঙ্ক পাঠাবো, যখন ইংলিশে যখন কিছু পড়াচ্ছেন, ধরুন এখন ম্যাকবেথ বা হচ্ছে সব কিছুর আমরা ইউটিউবে পাই স্টোরি, বা হচ্ছে কোনো ড্রামা, এভাবে পরপর চলে, কার্টুন দিয়েও চলে, সেগুলো পাঠিয়ে দিতে হবে। মানে যা পড়াবেন আর কি, আমি এটা উদাহরণ দিচ্ছি শুধুমাত্র। তো আমাদের যারা থাকবেন, আমাদের ইন্টারভিউ যারা নেবেন, তাদেরকে এইভাবে তোমাকে ইমপ্রেস করতে হচ্ছে আপনাদেরকে। তো এই হলো কাজ। আচ্ছা, আর একটা যেটা বিষয় হচ্ছে, আমি বলছিলাম বারবার এরিয়া ছোট করা, কিভাবে এরিয়া ছোট করব, এটাও কিন্তু একটা মাইন্ড ম্যাপিং গেম। এরিয়া কি করে ছোট করে নেবেন, এই যে আপনাকে যখন প্রশ্ন করছিলেন স্যারের, আমি শুনছিলাম যে অনেক জায়গাটায় ছড়িয়ে একটা প্রশ্ন আসছিল, সেখান থেকে নিজেকে কি করতে হবে, ঠিক আমার যেরকম অনেকের আপনাদের স্পেশাল পেপার আছে, মানে যারা মাস্টার্স করেছেন, আবার অনেকের নেই যারা শুধু গ্র্যাজুয়েশন করেছেন। প্রথমে ওই জায়গাটা শর্টেড হয়ে গেল, আমি শুধু গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স করিনি, ফলত আমার স্পেশাল পেপারের গল্প এখানে আসবে না, ঠিক আছে। যারা শুধু 9-10 করেছি, এইবার 9-10 করেছি, যখন আমি হবিজ বলছি, যখন আমি এইগুলো বলছি, আমি তখন কেন বলছি না আমার এই এরিয়াটাই পড়তে ভালো লাগে। ধরে নিচ্ছি আমি যে আপনার দখল, প্রত্যেকের একটা জায়গায় দখল থাকে, হয়তো যেমন যদি বাংলা সাহিত্য তুলে বলি, কথা সাহিত্য, নাটক, এরকম এখানে মোটামুটি সকলে লিটারেচার, সুতরাং সবাই এটা বুঝতে পারবেন। ড্রামা হতে পারে, নোভেল হতে পারে, প্রত্যেকের এক একটা জায়গা আছে তো, যেটা যার পছন্দর আছে কি না, কোন জায়গাটা পড়তে ভালো লাগে আপনার, স্টোরি, শর্ট স্টোরিজ, কোনটা, সেটাকে বলে দিন হবির ওই জায়গায় ছোট করে। বুঝতে পারছি বিষয়টা, যে আমি স্টোরি পড়তে খুব ভালোবাসি, আমার নোভেল পড়তে খুব ভালো লাগে, আমার ড্রামা খুব ভালো লাগে। এবার ভালো লাগে মানে কিন্তু ভালোটা লাগাতেই হবে, কারণ ওখান থেকে প্রশ্ন আসবে, আপনি দেখেন ড্রামা, থিয়েটারে দেখতে যান, এরকম প্রশ্ন আসবে। সুতরাং সেই জায়গাটাকে ছোট করে নিয়ে নিন নিজের পছন্দের জায়গার মধ্যে, প্রথম প্রশ্নটা সেখান থেকেই আসবে। যে আপনি তো বললেন আপনার হবিজের মধ্যে আছে গান শোনা বা ঘুরতে যাওয়া ইত্যাদি, তার পাশাপাশি গল্পের বই পড়া, কি গল্পের বই রিসেন্ট পড়েছেন, প্রশ্ন আসবে। এই যে জায়গাগুলো নিজেকে তৈরি করে নিতে হবে সবসময়, এটা আমাদের মাথায় রাখতে হবে, যারা আমাদের প্রশ্ন করছেন তারা আমাদের থেকে হয়তো একটু
বেশি ভাবছেন তাই। সুতরাং তার ভাবনাটাকে আমাকে ভাবতে হবে, সেই জায়গাটা তৈরি করতে হবে। তার জন্য আমাকে আমার এরিয়া সুন্দর করে ছোট করে গুছিয়ে নিতে হবে, এর বাইরে আমি বেরোবই না। আর এইটা সারা জীবন মনে রাখবেন, সব ইন্টারভিউর ক্ষেত্রে হয় এটা, যে কোনো ইন্টারভিউ, চাকরি বাকরি সব জায়গায়। কারণ আর যে যতই নিজের এরিয়াটাকে সুন্দর করে ছোট করে নেয়, ভাববেন না এরিয়া ছোট করা মানে যে এটা নয় যে আপনাকে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না, সেটা নয়, দেবেন এবং প্রমিনেন্ট দেবেন, এটা আসল কথা। সুতরাং ওই এরিয়াটাকে সুন্দর করে নিন আগে, নিজের পছন্দগুলোকে ঠিক কথার মধ্য দিয়ে তাদের কাছে পৌঁছে দিতে হবে। হলো বিষয়টা? আচ্ছা, তাহলে আমাদের কি কি হলো? ডেমনস্ট্রেশন কেউ আপনারা দেননি, ডেমো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, কারণ সেখান থেকে প্রশ্ন আসবে। আর ডেমো দেওয়ার কিছু স্টাইল আছে, যেহেতু আজকে আমি আপনারা দেননি তাও আমি বলে দিচ্ছি। প্রথমত, আমি যদি একটা কোনো টপিক লিখি, আমি যখন লিখছি আমি এরকম ধরুন লিখলাম, এটা হয়তো ছোট একটা কিছু, বা রবীন্দ্রনাথ লিখছি, কত সেকেন্ড হলো দুটো লিখতে? কত সেকেন্ড হয়েছে অ্যাপ্রক্স? আচ্ছা, 5, 10, 15 এরকম হতে পারে। আমি যদি এখন বড় একটা টপিক লিখতাম সেটাও আমার একটু টাইম লাগতো, 10, 15, 20 সেকেন্ড হতে পারে। আমি যদি শুধু এরকম 10 সেকেন্ড ধরে ধরে শুধু লিখছি, একটা কথাও বলছি না, শুধু লিখছি, আমি কিন্তু মুখে উচ্চারণ করছি না। কারণ অনেকের হয় এটা, যে লেখার সময় কথা বলতে গেলে লেখাটা ভুল হয়ে যায়, শব্দগুলো হয়তো ভুলভাল করে ফেলেন। সুতরাং আমার 10 সেকেন্ড লাগতেই পারে একটা টপিক লিখতে। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমার কি করণীয় হবে? আমি যখন টপিকটা লিখছি, আমি বলবো আমার আলোচ্য বিষয়, আমি পড়াবো যেটা, সেটা হচ্ছে যে এই যে কি রবীন্দ্রনাথের ইত্যাদি কিছু একটা, রবীন্দ্রনাথের গল্পে মনস্তত্ত্ব, এই যে রবীন্দ্রনাথের গল্পে মনস্তত্ত্ব আমি বলছি রবীন্দ্রনাথের গল্পে মনস্তত্ত্ব আমি পড়াচ্ছি। যাই হোক, গল্পে মনস্তত্ত্ব হোক বা ছুটি গল্পে, রবীন্দ্রনাথের ছুটি গল্পে, কারণ বাচ্চাদের পড়ানো যেহেতু বলছি, ফটিক চরিত্র আছে ছুটি গল্পের, ফটিকের জীবনী বা ফটিকের কি কি গুরুত্ব ছিল তার মনস্তত্ত্ব। চাইল্ড সাইকোলজি তো আছেই আপনাদের, যেরকম ওই বয়স অনুযায়ী, হ্যাঁ 14, 12, 13, 14 বছরের দিতেই পারেন এরকম একটা সুন্দর, এটা একটা খুব ছোট গল্প। আমি যখন লিখছি টপিকটা, আমাকে বলতে বলতে যেতে হবে। এবার যেই আমার এখানে শেষ হলো, মনস্তত্ত্ব শেষ যখন হলো, আমি ঘুরে সঙ্গে সঙ্গে বলবো মনস্তত্ত্ব বিষয়টা তাহলে কি। মানে এই যে জিনিসটা, যারা বসে আছেন ভীষণ অকওয়ার্ড লাগে ওই সময়, 20 সেকেন্ড বা 15 সেকেন্ড চুপচাপ, একদম কিচ্ছু নেই। আমাকে কাজ লিখতে লিখতে মুখটাও চালাতে হবে। আর এটা ছেলে মেয়েদের ওপরও খুব একটা আগ্রহ তৈরি করে। মানে আপনি যত অ্যাক্টিভ, আপনি যত এনার্জেটিক, তত ছাত্রছাত্রীরা এনার্জেটিক বোধ করবে। সেটা সবসময় হয়তো, হ্যাঁ বলুন। নিজেদের করতে হয়, নিজেরা আপনার এরিয়া মতো, আপনার যেটা দখল সব থেকে বেশি যে জায়গাটা, সেই অনুযায়ী একটা টপিক ছোট রেডি করবেন, এবং সেটাকে কিন্তু 5 মিনিটের মধ্যেই, মানে টাইম রাখবেন 5 to 8 মিনিটস, এইটুকুর মধ্যে শেষ করার। বোর্ড থাকে, অবশ্যই বোর্ড থাকবে। কারণ হচ্ছে যেহেতু এই যে বললাম 9, 10, 11, 12 স্টুডেন্টসদের পড়ানো, ওরা তো অনেকটাই ছোট ছেলে মেয়ে, তাদের জন্য অবশ্যই বোর্ড ওয়ার্ক ভীষণ ভীষণ ম্যান্ডেটারি। আর এখন আপনারা দেখবেন হয়তো, যে জায়গায় ওই স্কুল যখন পরিদর্শক যাচ্ছেন, তখনই স্যার ম্যাডামরা হয়তো উঠে বোর্ড ওয়ার্ক করতে শুরু করে দেন। তার কারণ হচ্ছে বোর্ড ওয়ার্ক ম্যান্ডেটারি। বোর্ড ওয়ার্ক ছাড়া শুধুমাত্র আমি যদি স্টুডেন্টদের, হতে পারে যেরকম আপনাদের ক্ষেত্রে যে কথাটা এখন যদি বলি, আমি যদি এটা শুধুও মুখে বলতাম সমস্যা হতো না, কারণ আপনারা অনেক বড় হয়ে গেছেন, কিন্তু ছোট বাচ্চাদের জন্য লাগে বোর্ড। ওকে ওকে, এবার হচ্ছে ঘটনা তাহলে আমার হবে কি, ডেমনস্ট্রেশন দেওয়ার সময় আমি যেটা লিখছি আমি বলতে বলতে যাব, এবং আমি বলতে বলতে গিয়ে আমি ঘুরেই তারপর সুন্দর করে এইভাবে যদি লেখা হয়ে গেল আমার, তাহলে বিষয়টা হলো যে রবীন্দ্রনাথের ছুটি গল্পের যে মনস্তত্ত্ব, সেটা কি আমি তোমাদের আজকে ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রথমেই তোমরা একটু শুনে নাও যে এই ফটিক কে জানো। এইভাবে মানে সুন্দর করে গল্পের ছলে আমাদেরকে জিনিসটা বলতে হবে, এবং সেটা খুব বেশি অনেক বড় হবে না, গল্পটা ছোট হলো, এবং টপিকটা যখন সিলেক্ট হলো সেটাকেও আমাদের মনে রাখতে হবে 5 থেকে 8 মিনিটের মধ্যে সমাপ্ত করার জন্য রাখতে হবে, কিন্তু আপনাকে 3 থেকে 4 মিনিটের মধ্যে থামিয়ে দেওয়া হবে। থামিয়ে দেওয়া মানে থেমে যাবেন, আর একটাও কথা বলবেন না। হয়তো আপনার মনে হতে পারে যে আমাকে থামিয়ে দিলে আমি তো অনেকখানি করে এসেছি, আমার তো অসমাপ্ত রয়ে গেল। না, ওনারা বুঝে গেছেন। তাই প্রথম 1 থেকে 2 মিনিট
এত বেশি সাবলীল থাকবেন, এই জায়গাটা যত সাবলীল থাকবেন তত কম সময় আপনার ডেমো দেখা হবে। যে কোনো কিছু যেটাই দখল আপনার, গ্রামার কিন্তু অনেক বড় এরিয়া, কিন্তু অনেকের থাকে গ্রামারে দখল থাকে, অনেক দখল আছে, ব্যাকরণের কারক, সন্ধি, তারপর থাকে প্রত্যয়, সমাস। যদি দখল থাকে তাহলে অবশ্যই, কারণ যদি আমি বলে দিই, এখন যদি সিংহাসন একটা শব্দ, সকলে ছোটবেলায় সন্ধি বিচ্ছেদ করেছি আমরা, সিংহাসন যদি আপনাকে জিজ্ঞেস করে সন্ধি বিচ্ছেদ করুন, আপনি করলেন, মানে আপনি ধরুন পড়াচ্ছেন, সন্ধি থেকে আমি একটা ডেমো দিচ্ছি, দিতে দিতে আমি একটা উদাহরণ দিলাম, এই যে সন্ধির উদাহরণ দিয়েছি, সঙ্গে সঙ্গে আপনাকে পরবর্তীতে প্রশ্নটা কি করবে যখন আপনি বসবেন, আচ্ছা আপনি তো সন্ধি থেকে ডেমো দিলেন, উদাহরণ দিলেন সিংহাসন, সিংহাসনের সমাসটা বলতে পারবেন? এরকম প্রশ্ন কিন্তু আসবে। এরিয়াটা প্রচুর বড় করতে আমি এই জন্যই বারবার বারণ করছি। আবার সিংহাসন থেকে অন্য কিছু বিষয় চলে আসবে, এসে গিয়ে বলা হবে যে এই প্রত্যয়টা একটু বলতে পারবেন, আচ্ছা কারকের এই জায়গাটা একটু, কারণ আপনি যত ছড়িয়ে দেবেন ওনারা তো অ্যাকসেপ্ট করবেনই, ওরা তো ওনার ওই জন্যই তো বসে আছেন, ঠিক আছে? সুতরাং টেক্সট হলে নির্দিষ্ট একটা টেক্সট, সেই টেক্সটের মধ্যে আমি যেমন রবীন্দ্রনাথ বলেছি, আমি রবীন্দ্রনাথ সম্পর্কিত সবটা পড়ব, তার কি কি গল্প আছে, তার কি কি কবিতা আছে, মানে কি কি কাব্যগ্রন্থ আছে টুকটাক, যেগুলো আমাকে বেশি করে খুব খুব গুরুত্বপূর্ণ, সব যদি না মনে থাকে, যেগুলো খুব উল্লেখযোগ্য, তিনি কোন যে কাব্যের জন্য কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন, ঠিক আছে, এবং কিভাবে পেলেন, এইগুলো সব আমাদেরকে একটু জেনে রাখতে হবে, কারণ এই রকম প্রশ্ন আসবে, আর এইগুলো বাচ্চাদের প্রশ্ন আসে, সবসময় আপনাকে ওদের লেভেলে নেমে চলে আসতে হবে, যে তাহলে কেমন আমাকে প্রশ্ন করা হবে, যেমন বাচ্চাদের প্রশ্ন করা হয় তার সাথে শুধু কিছু প্রশ্ন রাখা হবে, মানে এই নয় যে আপনাকে ওখানে এটা বলা হবে যে রবীন্দ্রনাথের মনস্তত্ত্বর বিষয়টা সবটা খুলে বলুন, আপনার জন্য 15 মিনিট টাইম আছে, নিশ্চয়ই এটা বলবে না, কেউ কেউ বলবে না। তাহলে কেমন হবে, তাহলে এই রকমই প্রশ্ন আসবে যে এই ফটিক চরিত্রের যদি এরকম জিজ্ঞেস করে যে ফটিক না হয় একটা এরকম চরিত্র, এটা নিয়ে রবীন্দ্রনাথ গল্প লিখেছিলেন, আচ্ছা আর একটা কবিতা লেখা হয়েছে এরকম, নাম বলতে পারবেন? এরকম এই একই বিষয় নিয়ে লেখা হয়েছে, রবীন্দ্রনাথই লিখেছেন, নাম বলতে পারবেন? এইটা মানে ডেমো আমি যেটার উপর রেডি করব তার আশেপাশের 100% আমার দখলে থাকবে। রবীন্দ্রনাথ নিয়ে আমাকে আর অন্য গল্প জিজ্ঞেস করুক, অন্য কিছু কাব্যগ্রন্থ জিজ্ঞেস করুক, কত সাল জিজ্ঞেস করুক, তার জন্ম মৃত্যু জিজ্ঞেস করুক, আমি যেন সাবলীলভাবে উত্তর দিই, কারণ এটা আমার ডেমো, এখানে কিন্তু আপনার সব থেকে বেশি নাম্বার তোলার জায়গা, কারণ এটা আপনার গ্রিপের মধ্যে, বাকি প্রশ্ন কি আসছে সেটা না হয় আপনার মাথা থেকে যাক, কিন্তু এইটা আপনার হাতের মুঠো, এই যে ব্যাপারটা ডেমো, এটা এত গুরুত্বপূর্ণ, এখানে থেকেই অনেকটা, যেখানে দেখবেন যেমন কলেজ সার্ভিসে আগে ডেমো দিতে বলা হয়, অলরেডি একটা ইমপ্রেশন তৈরি হয়ে যায়, এই জায়গা থেকে দেখেই বোঝা যায় আপনি কিভাবে কথা বলছেন, গিয়ে দাঁড়িয়ে নমস্কার ইত্যাদি, ওনারা বলবেন আচ্ছা বলুন ডেমোটা দিন, কি রেডি করে এসেছেন, সঙ্গে সঙ্গে আপনার যেটা বিষয়, সঙ্গে সঙ্গে আপনি বিষয়টা সুন্দর করে বলে একদম ভালো করে বুঝিয়ে, তখনই ওনারা বুঝে যাবেন যে, মানে ইমপ্রেশন তৈরি হয়ে যায়, ঠিক আছে, যে বাহ চমৎকার এরকম। আচ্ছা এবার কি বললাম, 1 থেকে 2 মিনিট, হয়তো 2 মিনিট ম্যাক্সিমাম শোনা হবে, বা 3 মিনিট, সময় নেই, অত ক্যান্ডিডেট সময় নেই, তাই 1 থেকে 2 মিনিটটা সব থেকে এফেক্টিভ হতে হবে, তাহলে আপনাকে বেশিক্ষণ আর শুনবেও না, আর অলরেডি একটা ভালো ধারণা তৈরি হতে শুরু করবে যে না ভালো ক্যান্ডিডেট, উনি ভালো একজন সবকিছু জানাই মানুষ, এরকম পড়াশোনাটা করছেন কন্টিনিউয়াসলি। হ্যাঁ হুম না, ভালো হবেটা আমি বললে হবে না, কারণ যে কোনো কিছুই ভালো হবে, আপনার এখানে এটা ভাববেন না যে টেক্সটের জন্য আলাদা নাম্বার, গ্রামারের জন্য আলাদা নাম্বার, একেবারেই নয়, নাম্বার একই, আপনি যেমন পড়াবেন তার উপর নির্ভর করবে, নাম্বার একই, আপনি যাই পড়ান, যেই টপিকে চুজ করুন, শুধু আপনাকে প্রেজেন্ট আপনি কেমন করে করছেন, প্রেজেন্টেশনটা ম্যাটার করে যাবে, আপনার আপনার যেই জায়গাটা সব থেকে ভালো ওটা নেবেন, আর ওর আশেপাশের ওই ওই সংক্রান্ত জায়গাগুলো পড়ে রাখতে হবে, ডেমোর কিন্তু এটাই স্টাইল, ডেমো থেকে প্রশ্ন আসবে, 4 থেকে 5টা প্রশ্ন আসবে, কারণ আপনি যখনই ডেমোটা দিচ্ছেন ওনারা তখন ভাবছেন কি প্রশ্ন করব এনাকে, ডেমো থেকে প্রশ্ন আসবে, ওই যে বললাম যত ভাবার সময় থাকে সেখান থেকেই প্রশ্ন আসবে, তাই আপনি যত সময় নেবেন ওনারা তত বেশি প্রশ্ন করবেন, সেই হেতু নিজেকে সবসময় এনার্জেটিক করে তৈরি করতে হবে। আচ্ছা এবার তাহলে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে প্রথমে টপিক নাম বলবেন, তারপর ধীরে 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 সেটাকে
এগিয়ে নিয়ে যাবেন, সেখানে কিন্তু বেশি শব্দর ব্যবহার থাকবে না। ঠিক আছে, ক্লিয়ার বিষয়গুলো? এবারে ঘটনা হচ্ছে, তাহলে আমাদের 1 নাম্বার দেখতে হলো এই যে বললাম সিলেবাস, 2 নাম্বার দেখতে হয়েছে মোটামুটি যেগুলো পেডাগজিক্যাল জায়গা সেগুলো একটু একটু দেখতে, মানে যেগুলো প্রশিক্ষণ, ছেলে মেয়েদের কীভাবে কি সিচুয়েশন ভিত্তিক প্রশ্নগুলো। 3 নাম্বার আমরা দেখছি পলিসি, যেটা বললাম পলিসি, যেরকম এখন টেকনোলজির দ্বারা হচ্ছে পড়াশোনা করানো হচ্ছে, টেকনোলজি গুরুত্বপূর্ণ, সেটাকে দেখতে হলো। 4 নম্বর অবশ্যই আমাদের ডেমোটা কিভাবে আমরা রেডি করব। মোটামুটি এই জায়গাগুলো একটু পড়ে নিতে পারলে, আর যাদের যে সাবজেক্ট বাংলা ইংরেজি বেসিক যেগুলো, সাহিত্যের ইতিহাস, ইংরেজি সাহিত্যের ইতিহাস খুললেই মোটামুটি যেগুলো বেসিক জিনিস, যারা খুব যেমন বায়রন, শেক্সপিয়ার, শেলি, মিল্টন, বা হচ্ছে তার পরবর্তীতে রোমান্টিকের, যেমন যদি তার আগে দেখি যদি কি ওয়ার্ডসওয়ার্থ দেখি, বা পরবর্তীতে আবার যদি দেখছি যে বোদলেয়ার, এইগুলোর একটু একটু কিছু কিছু করে কবিতার নাম বা কিছু ড্রামার নাম, এগুলো একটু একটু জেনে নিলেই মোটামুটি আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কারণ অনেক তো প্রশ্ন আসবে না, কিছু আসবে, টেকনিক্যালি সেগুলোকে আমাদের হ্যান্ডেল করতে হবে। ক্লিয়ার বিষয়টা? আর কোনো প্রশ্ন আছে কারণ? নাহলে স্যার তারপর কিছু কয়েকটা কথা বলে দেবেন।